আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরো 17 জন। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হল চট্টগ্রাম ৯ জামায়াতের প্রার্থী। অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। আইন শৃঙ্খলায় উন্নতি না হওয়ায় উদ্বেগ, নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার ভিডিপি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের মাঝে নতুন নিবন্ধিত দলগুলোর ভূমিকা হতাশাজনক। বেশিরভাগ আসনেই প্রার্থী দিতে পারেনি এনসিপি সহ কেউ। জোটে ঝুঁকেই হারিয়েছে স্বকীয়তা, বলছেন বিশ্লেষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় পটুয়াখালীতে এবার আমনের ফলন মিলেছে ভালো। ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তৃতীয় দিনের মতো আপিল নিষ্পত্তি চলছে নির্বাচন কমিশনে। শুনানি হবে ৭০টি আপিলের উপর। এখন পর্যন্ত ৩৫টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রার্থিতা ফিরে পান ১৭ জন। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী এ.কে.এম. ফজলুল হক সহ ১৩ জনের আপিল নামঞ্জুর করে ইসি। সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের উপর শুনানি শুরু করে ইসি। বেশিরভাগ আপিলকারী প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী এ.কে.এম. ফজলুল হকের আবেদন বাতিল করে ইসি। এ সময় ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন তিনি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। আপিল নিষ্পত্তি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগত অঙ্গীকারপত্রটা দিয়েছি। মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর ১-২ আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি। পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু তা ওনারা গ্রহণ করে নাই। হ্যাঁ, নামঞ্জুর হয়েছে। ৭০ জনের করার কথা আছে, মানে এখন তো অর্ধেকটি আপিলের শুনানি শেষ হয়েছে, আর অর্ধেক বাকি আছে। এখন এই মুহূর্তে বিরতি চলছে। সাধারণত হলফনামায় যে 10টি তথ্য, এবারে হলফনামা অন্যান্য করে হলফনামার তুলনায় একটু ভিন্ন, কারণ আগে 7টি তথ্য দিতে হতো, এবার 10টি অর্থাৎ 3টি বাড়ানো হয়েছে। সুতরাং সেই তথ্যগুলো, স্বাক্ষরগুলো এবং আচরণ বিধিমালায় যে অঙ্গীকারনামা মেনে চলবে, অথবা দলীয় প্রধান যারা দল থেকে মনোনীত হয়েছে তার স্বাক্ষর আছে কিনা, এই বিষয়গুলোতে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নত হয়নি, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির। ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে, এমনটা জানান ফখরুল। তিনি বলেন, ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করবে বাংলাদেশ। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া ৯ দিনের সফর নিয়েও প্রশ্ন করা হয়। মির্জা ফখরুল বলেন, বগুড়া তার পিতৃভূমি, নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন। জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে ৫,৫৫,৯৫৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি জানান, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। নিবন্ধন নিয়ে যুদ্ধ করলেও ভোটের মাঠে ৫০টির বেশি আসনে প্রার্থী দিতে পারেনি নতুন নিবন্ধিত কোনো দল। কোনো দল প্রার্থী দিয়েছে ১ বা ২টি আসনে। এমনকি ২৪-এর গণঅভ্যুত্থানের পর বিকল্প রাজনৈতিক শক্তির আশা জাগিয়েও মাত্র ৪৪ আসনে প্রার্থী দিতে পেরেছে তরুণদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। বিশ্লেষকরা বলছেন, বড় ২ দলের নেতৃত্বে গঠিত জোটে ঝুঁকেই স্বকীয়তা হারিয়েছে নতুনরা। ১০০টা ঘন্টা হয়ে গেল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। নিবন্ধনের জন্য নভেম্বরে ১৩৪ ঘন্টা অনশন করেছিলেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। এক্ষেত্রে ইসির যুক্তি ছিল, মানদণ্ড অনুযায়ী ২২ জেলার ২টি ও ১০০ উপজেলার ৬৩টিতে তার দলের অফিস নেই।
শেষ পর্যন্ত আমজনতা দল নিবন্ধন পায়। সে সময় তারেক ৩০০ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন। আমাদের সঙ্গে অনেকে রাজনীতি করছে, এখন তারা মনে করতেছে আমাদের লস প্রজেক্ট, এনসিপিতে যাইতে হবে। তবে বাস্তবতা হলো মাত্র ১৯টি আসনে প্রার্থী দিতে পেরেছে দলটি। আমজনতা দলের সভাপতি জানান, সময় স্বল্পতার কারণে সব আসনে প্রার্থী দিতে পারেননি তারা। ক্যান্ডিডেট সিলেক্ট করে ২৯ তারিখের ডেডলাইনটা এত কম সময়ের মধ্যে আমরা কাজটা করতে পারি। আমজনতার আগে নিবন্ধন পায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা ছিল নতুন এই দলটিরও। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাতপাগুলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটে যোগ দিয়ে প্রার্থী দিয়েছে মাত্র। আমনের বাম্পার ফলনে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর কৃষকরা। কৃষি অফিস বলছে, এবার প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় কাঙ্ক্ষিত ফলন মিলেছে। তবে সরকার কর্তৃক ফসলের দাম নির্ধারণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কৃষকরা। প্রণোদনা না পেয়েও হতাশ অনেকে। কাস্তের প্রতিটানে কাটা হচ্ছে পাকা ধান। ক্লান্তি থাকলেও সবার মুখেই তৃপ্তির হাসি। আমনের বাম্পার ফলনে গ্রাম জুড়ে খুশির আমেজ। পটুয়াখালীর ৮টি উপজেলায় একই চিত্র। ধান মাড়াই শেষে বাড়িতে নিয়ে সেদ্ধ করার পর উঠানে শুকাচ্ছেন নারীরা। মৌসুমের শুরুতে ফসলের ক্ষেতে মাজরা পোকার আক্রমণ নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ফলনে বেশ খুশি সবাই। তবে সরকারের নির্ধারিত দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। আক্ষেপ রয়েছে প্রণোদনা নিয়েও। ২৫ করা ভর্তি আমরা লইছি, ২৬ মন ধান হয়েছে। গেলবার সেই বছর ফলন ভালো। ২ কেনে জমি ছইছি, 2 কেনে জমিতে হয়তো দেখা গেছে গড়ে আমার এভারেজ হয়তো দেখা গেছে ১.৫ থেকে ২০ মন ধান আসছে। মোটামুটি ভালোই। আর গেলবার জায়গাছি ৫-১০ এবার ৯-১০। উপজেলা কৃষি অফিসার জানান, সরকারি প্রণোদনা দেয়া হয়েছে শুধুমাত্র প্রান্তিক কৃষকদের। তাদের কি দিতে, যারা ক্ষুদ্র প্রান্তিক কৃষক, যেখানে এরকম প্রকার ভেদে কৃষক পাওয়া যাবে না, তখন আমরা বড় কৃষকদেরও মাছ দিতে হবে। কৃষি অধিদপ্তরের কর্মকর্তা জানান, সরকার কর্তৃক নির্ধারিত করায় ধানের ন্যায্য মূল্য পাবেন কৃষকরা। বর্তমানে খাদ্য অধিদপ্তর ৩৮ টাকা কেজিতে ধান সংগ্রহ করছেন এবং ৫০ টাকা কেজিতে চাউল সংগ্রহ চলতেছে। এতে করে আমরা আশা করি কৃষকরা ধানের এবং চাউলের ন্যায্য মূল্য পাবেন। চলতি মৌসুমে জেলায় ১,৮৯,০৮৩ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।